দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। আজকে আমার সাথে স্টুডিওতে রয়েছেন সহকর্মী অলিউল রনি। অলিউল, আপনাকে সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে আমরা এখানে মূলত সারাদিনের ঘটে যাওয়া দেশে এবং বিদেশে নানা সংবাদের বিশ্লেষণ করার চেষ্টা করি, অর্থাৎ ভেতরকার যে খবর সেটি দর্শকদেরকে জানানোর চেষ্টা করি, কারণ দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করে এর ভিতরের যে এক ধরনের বিশ্লেষণ সেটি জানার জন্য। আজকে মূলত আমরা আলাপ করব, অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করব। তার মধ্যে আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে আলাপ করব আজকে, যে এসএসসি পরীক্ষা, সেটির মাধ্যমিক পরীক্ষা যেটি, সেটির ফলাফল প্রকাশিত হয়েছে, সেটি নিয়ে আলাপ করব। আপনি জানেন যে আজকে এবার গেলবার অর্থাৎ গত বছর পাশ করেছিল প্রায় 83% বেশি, এবার সেটি প্রায় 15% কমে 68% কিছু বেশি শিক্ষার্থী এবার কৃতকার্য হয়েছে। বাকি শিক্ষার্থীরা অকৃতকার্য বলি বা যাই হোক সেটি হয়েছে। প্রথমে একটি কথাই দর্শকদেরকে বলে রাখি, যারা পরীক্ষার্থী ছিলেন, যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেননি, তারা আসলে হতাশ হওয়ার সম্ভবত কোনো কিছুই নেই, কারণ তাদের প্রমাণ করার সুযোগ সামনে আরও রয়েছে। কারণ হচ্ছে আপনার অকৃতকার্যতা থেকে তো একটি শিক্ষা থেকেই তো আসলে মানুষ সামনের দিকে আরো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে। আপনি নিশ্চয় রবার্ট ব্রুসের যে গল্পটি জানেন, যে 7 বার ফেল করার পর তিনি, অর্থাৎ যুদ্ধে পরাজয় বরণ করার পর যখন দেখলেন যে মাকড়সার জাল 7ম বারের পর 8ম বারে মাকড়সাটি হচ্ছে জাল বুনন করতে সক্ষম হয়েছে, তখন তিনি শেষবার গিয়ে হচ্ছে সে যুদ্ধে সফলতা অর্জন করেছিলেন। সুতরাং অকৃতকার্য হওয়া এটি একটি জীবনের পাঠ। সুতরাং তাদের কাছে আমরা বলবো, বিশেষ করে তারা যেন মনকে শান্ত রাখে, তারা যেন হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হয় সামনের দিনগুলোতে ভালো রাখবে। এখন আসি এবার আমরা অলিউল, আপনার কেন মনে হচ্ছে যে এই 15% এক বছরের ব্যবধানে আসলে পরীক্ষা কমে গেল, অর্থাৎ 100 জনে প্রায় 15 জন করে শিক্ষার্থী গতবারের চেয়ে বেশি অকৃতকার্য হয়েছে? এটি কি এমন যে গেল সরকার আসলে শিক্ষার হারকে বা মানকে একটি বাড়িয়ে দেখার এক ধরনের প্রবণতা ছিল? আবার কি এমন মনে হয় যে বর্তমান সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার, একদম টালমাটাল অবস্থা ছিল, শিক্ষার দিকে খুব বেশি মনোযোগ দিতে পারেননি? আসলে কি মনে হয়, নাকি দুইটা সমন্বিত কোন একটি বিষয় আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আনোয়ার। মাধ্যমিক এবং সমমান পরীক্ষার ফলাফল আজকে দিয়েছে, তো হচ্ছে যারা কৃতকার্য হয়েছেন তাদেরকে হচ্ছে অভিনন্দন জানাই আমি, এবং যারা হতে পারেননি তাদের জন্য শুভকামনা রইল শুরুতে। তো হচ্ছে আপনি যে বিষয়টি বলেছেন যে বছর ব্যবধানে সেটি হচ্ছে পাশের হার 15% কমেছে, আসলে এর প্রধান কারণ কি, এটি যদি আমি একটু ব্যাখ্যা করি তাহলে হচ্ছে দুটি বিষয় এখানে আসলে লক্ষণীয়। একটি হচ্ছে আপনি যদি ধরেন যে বাস্তবিক অর্থে আমাদের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, সেটি আমি বলতে পারি যে এই ফলাফল কিছুটা হলেও আমরা অনুমান করতে পেরেছি এখানে রয়েছে। এবং দ্বিতীয়ত যেটি বললেন যে হচ্ছে আমরা জানি যে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটি আসলে মব জাস্টিস থেকে শুরু করে একটি বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে যেতে হয়েছে। এবং শিক্ষার্থীরা যেহেতু আমরা দেখেছি যে অধিকাংশ সময় যখন হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরে 5 মার্চ চলে গেল, তখনও অনেক শিক্ষার্থীদেরকে আমরা শিক্ষামুখী করতে পারিনি। তখনও তাদেরকে দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন করতে, কিংবা বিভিন্ন সড়কে তারা আন্দোলন করেছেন। তো সুতরাং এটি একটি কারণ হতে পারে। এবং 2 নম্বর যেটি আপনি বলছেন সেটি হচ্ছে যে আমরা বিগত যে সরকারগুলো ছিল, আমি কোনো সরকারকে মেনশন করছি না, আমি সবগুলো সরকারকেই বলছি, তাদের কিন্তু এরকম একটি প্রেক্ষাপট বা ধারণা তাদের মধ্যে প্রচলিত ছিল যে হচ্ছে তাদেরকে কি করতে হবে, যে তারা যে আসলে সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্তটি আসলে বাস্তবায়ন আসলে আমাদের শিক্ষা সাথে সঠিক ছিল এটি প্রমাণ করার জন্য তারা কিন্তু বারবারই আসলে এই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করছে। এই সরকার তারা এসে তারা উন্নত করছে, এটি কিন্তু বোঝানোর জন্য বারবারই আসলে এক ধরনের বোঝানোর যে একটা ব্যাপার, যে আমাদের শিক্ষার মান বা শিক্ষার হার একটি কোন পর্যায়ে পৌঁছেছে, যে এখন ফেল না অথবা 90% বা এর বেশিও পাশ করেছে। এটি একটি দেখানোর একটি প্রবণতা ছিল সম্ভবত গেল সরকারের সময়, এবং তার প্রমাণও তো পাওয়া যায়। যখন আমরা অনেকগুলো রিপোর্ট দেখেছিলাম, একটি বেসরকারি টেলিভিশনের রিপোর্ট দেখলাম, তারা ছোট ছোট শব্দগুলো আসলে ইংরেজি বাক্য বলতে পারছিলেন না, অনেকগুলো আমাদের জাতীয় দিবসগুলো নিয়ে বলতে পারছিলেন না, নানা ধরনের। এই জন্য হয়তো আমরা বলতে এখন বাধ্য হচ্ছি যে সম্ভবত তাদের এক ধরনের প্রবণতা ছিল। আবার এখন যেটি বলছেন যে শিক্ষার্থীরা অনেক বেশি আন্দোলন সংগ্রাম বা পাঠ্যপুস্তকের বাহিরে গিয়েও হচ্ছে সম্পৃক্ত থাকার প্রবণতাটাও বেড়ে গিয়েছে। আর এটাই যেমন বলছিলাম যে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসলে এই রেজাল্টটি অস্বাভাবিক কিছু নয়। আর হচ্ছে এখানে কেন আসলে এই রেজাল্টটি আমরা আজকে দেখতে পেয়েছি, দেখুন আপনি এখন যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছে
তারা কিন্তু আসলে পরবর্তীতে কেউ ইলেকশন করবেন না, বা তাদের কিন্তু জনগণের কাছে একটি দায়বদ্ধতার জায়গা নেই যে হচ্ছে কেন শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ হলো, বা হচ্ছে বিগত সরকার যেমন 83-তে রেখে গেছে সেখান থেকে কেন 68-তে নেমে এসেছে। সুতরাং এই যে তাদের দায়বদ্ধতার জায়গাটি নেই, তারা কিন্তু আসলে বাস্তবিক অর্থে যে ফলাফলটি এসেছে আমরা মনে করতে পারি যে বাংলাদেশে আসলে শিক্ষা অঙ্গনে বা শিক্ষার্থীদের বাস্তবিক চিত্রই আসলে এটি। তো হচ্ছে এখানে দ্বারা আমি বলবো আপনাকে যেমন যে ওই কারণটিও যেহেতু রয়েছে যে শিক্ষার্থীদের আমরা শিক্ষামুখী করতে পারিনি, এটিও যেমন একটি কারণ, এবং সেই সাথে আমি মনে করবো যে বিগত যে সরকারগুলো রয়েছে তারাও আসলে এই যে ফলাফলটাকে রঙিন করার বারবারই চেষ্টা করেছেন, ব্যর্থ চেষ্টা করেছেন, আসলে সেটিও একটি কারণ। আপনার কি মনে হয় অলিল রনি যে যারা পড়াশোনা করেছে তারা তো ভালো রেজাল্ট করেছে নিশ্চয়ই? আমি এর আগেও দেখেছি মেডিকেল ভর্তি পরীক্ষায় যে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় তাদের এক ধরনের আমাদের এখনকার সমাজের যে ছেলেপেলে যারা আছে বা একেবারে তরুণ প্রজন্ম তারা অনেক বেশি করে মোবাইলের প্রতি এক ধরনের অ্যাডিকশন কাজ করে। হ্যাঁ, আপনি সেটা নিশ্চয়ই জানেন যে এই যে অনেক বেশি আমি আমার বাসায় যেটি দেখি আমি সেই জন্য বললাম। তাহলে কি যেহেতু এর একটি কারণও আছে, খেলার মাঠ নেই বা নানা ধরনের কারণ আছে, সেই জন্য তারা এত বেশি সময় সম্ভবত অন্যান্য জায়গাগুলোতে দিয়ে দিচ্ছেন, সেই জন্য বইমুখী হওয়া, যে একটু পড়ার টেবিলে বসা, সেটিও সম্ভবত অনেকটাই কম করে। আবার ভিন্ন চিত্রও রয়েছে, যারা পড়াশোনা করেছে তারা নিশ্চয় ভালো রেজাল্টও করেছে, এটিও তো সত্য। অবশ্যই আনোয়ার, আপনি যেটি বলছেন যে এটি যেমন সত্য, আবার হচ্ছে আপনি যদি এই বিষয়টি খেয়াল করেন তাহলে এটি দেখবেন যে আসলে শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত কখন হয়েছে, বেশি কিন্তু হয়েছে যে করোনার পর থেকে। কারণ আমরা দেখেছি যে করোনার সময় আসলে অনেকেই স্কুলে যেতে পারেননি বা স্কুল কলেজ বন্ধ ছিল, তখন কিন্তু আসলে ডিজিটাল ওয়েতে পড়াশোনা করানো হয়েছে এবং তখন থেকে আসলে শিক্ষার্থীদের হাতে ফোন দেওয়া হয়েছে এবং সেটি এখন আমরা তাদের কাছ থেকে নিতে পারিনি, বা হচ্ছে এখন অধিকাংশ স্কুল তাদেরকে আমরা সম্ভবত অলিওল রনি যে এই ধরনের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য যে ধরনের এক ধরনের পরিবেশ দরকার সেটি যেমন আসলে আমাদের অভিভাবকরা দিতে পারেননি, কিংবা হচ্ছে সরকারের তরফ থেকে নিশ্চয়তা দিতে পারেননি, সেই জন্য সম্ভবত তারা কোনো একটা জায়গায় তো তাদেরকে আসলে ইনভলভমেন্ট থাকতে হবে, কোনো একটি জায়গায় তো তাদের সময় কাটাতে হবে, সেই জন্য হয়তো এই ধরনের ঘটনাগুলো ঘটে গেছে। অলিওল রনি, আজকে তো মাধ্যমিক পরীক্ষার ফলাফল দিয়েছে এবং যে সকল পরীক্ষা কেন্দ্রে আমাদের যে গণমাধ্যম কর্মীরা গেছেন তারা সেখান থেকে কিছু প্রতিক্রিয়া আনার চেষ্টা করেছে। আমরা এখন নিশ্চয়ই একটু দেখে আসতে পারি যে শিক্ষার্থীরা আসলে কি বলেছেন আজকের ফলাফল নিয়ে। অবশ্যই বলেছে সবগুলোতে প্লাস আছে, জিপিএ 5। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আমার স্কুলের টিচাররা, আমাদের প্রিন্সিপাল অনেক সাপোর্টিভ ছিল, আমার মা বাবা অনেক কষ্ট করেছে আমার পিছনে 2টা বছর, তো আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। খুশিতে গতকালকে থেকে অনেক নার্ভাসনেসও কাজ করতেছিল, এক্সাইটমেন্টও কাজ করতেছিল। আজকে কি হবে রেজাল্ট, কাঙ্ক্ষিত প্রত্যাশিত রেজাল্ট পাবো কিনা, তো এখন শোনার পরে অনেক ভালো লাগতেছে। জি আলহামদুলিল্লাহ গোল্ডেন যেটা জিপিএ 5 সব সাবজেক্টে এ প্লাস পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন মার্কটা হিসাব করে দেখি কত পেয়েছি। অনুভূতি খুবই ভালো, আল্লাহর রহমত সবই, আর আমার আম্মু আব্বু সবার হেল্প, গত 2 বছরের কষ্ট সব মিলে আলহামদুলিল্লাহ। কিছুটাও প্রত্যাশা ছিল, কিন্তু তারপরে সবার মাঝে একটা ভীতি কাজ করে, আমার মতো একটা ভয় ছিল। আমি কালকে রাত থেকে টেনশন ছিলাম, আজকে জিপিএ 5টা দেখে আমি খুশি হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আমি আমার রেজাল্ট দেখে আলহামদুলিল্লাহ আমি খুশি। অবভিয়াসলি আমার আব্বুরে, কারণ আব্বু আমার মার্ক যখন কম আসতো তখন ইন্সপায়ার করতো, ভালো আসলে ইন্সপায়ার করতো। পড়ি নাই, তার থেকেও বেশি আমি পাইছি। বিজিএস না অনেক বেশি টেনশন ছিল যে এ প্লাস আসবে নাকি আসবে না, কারণ কোশ্চেনের এমসিকিউটা আমার কাছে একটু হার্ড লাগছিল, বাট সব সাবজেক্টে আমার এ প্লাসটা আসছে। মেইনলি এই সমস্ত সাবজেক্টের যে এ প্লাস আমি পাইছি একমাত্র আমার ভাইয়ের কারণে। ও যেভাবে আমাকে গাইড করছে, আমার টিচারও মনে হয় এভাবে গাইড করে নাই। রেজাল্ট প্রত্যাশা ভালোই ছিল, ভালো এক্সাম দিয়েছে, রেজাল্ট তো ভালোই। কি রেজাল্ট পেয়েছি? জিপিএ 5 যেরকম এক্সাম দিয়েছি সেরকমই পাইছি। রনি, আপনি দৃশ্য দেখেছেন, দর্শক যে শিক্ষার্থীরা তাদের এক ধরনের উচ্ছ্বাস দেখেছেন, একটা প্রতিক্রিয়া দেখেছেন আপনি, এবং আপনার কি এই প্রতিক্রিয়া দেখে, উচ্ছ্বাস দেখে এটি মনে হয়েছে যে আসলে তারা যে জিপিএ 5 পেয়েছে বা এ প্লাস পেয়েছে, তাদের অভিভাবক তারা যেমন বলছেন যে আমার অভিভাবকরা আমার জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করেছেন, আবার বলছেন শিক্ষাঙ্গনের কথা বলছেন, শিক্ষকের কথা বলছেন, এটি তো মনে হচ্ছে নিশ্চয় যে একটি শিক্ষার্থীর আসলে ভালো ফলাফলের পেছনে ধরুন সমন্বিত একটি ব্যাপার কাজ করে। সরকার যেমন তাদের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে, শিক্ষাঙ্গন যেমন রয়েছে, এবং অভিভাবকরা আসলে দারুণ ভূমিকা পালন করতে পারেন। অবশ্যই আনোয়ার, এখানে এটি অবিশ্বাস করার তো কোনো ওয়ে নাই। সেটি হচ্ছে আপনার যখন একটি ফলাফল আসে তখন আসলে এখানে কিন্তু এটি সম্মিলিত প্রসেসটাই থাকে। বিশেষ করে আপনি এখানে অভিভাবকের যেমন রয়েছে তেমনি একজন শিক্ষকের রয়েছে এবং শিক্ষার্থীর তো
আছে, এটি তো অস্বীকার করতে পারি না। সেক্ষেত্রে আপনি দেখুন, আপনি যদি হচ্ছে এই বিষয়টি ভাবেন, তাহলে হচ্ছে একটি রাজধানীর যে ভালো ভালো কলেজগুলো বা হচ্ছে স্কুলগুলো রয়েছে সেখানে যদি আপনি তাকান তাহলে হচ্ছে বুঝতে পারবেন। আপনি যদি আজকে বিকারুন্নেসার দিকে তাকান তাহলে আজকে যে বিষয়টি দেখতে পারবেন, দেখুন তাদের যদি 100 জন শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে আপনার 90 থেকে 95 জন আসলে কিন্তু জিপিএ 5 পেয়ে থাকে। এবং সেই সাথে আপনি যদি অজয়পাড়া গায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানের কথা ভাবেন, সেক্ষেত্রে আমরা দেখি যে আসলে সেখানে কিন্তু পাশের হারের থেকে যারা ফেল করছে তাদের পরিসংখ্যানটাই আসলে বেশি। তো এই যে আসলে গ্যাপটা কেন হচ্ছে? আপনি একজন শিক্ষার্থীর বিকারণের সাথে যে পড়ছে তিনি যে হচ্ছে সুযোগ সুবিধাটি পাচ্ছেন, বা তার অভিভাবক যতটা সচেতন, বা তিনি শিক্ষার্থী হিসেবে যতটা সচেতন, বা হচ্ছে তিনি যে শিক্ষাটা পাচ্ছেন তার হচ্ছে শিক্ষকের থেকে, সেটি তো আপনি একটি অজয়পাড়া যে শিক্ষা প্রতিষ্ঠানটি সেখানে আশা করতে পারেন না। তো সুতরাং এখানে আমরা বলতে পারি অবশ্যই যে একটি সম্মিলিত ফলাফলের হচ্ছে আসলে একটি সম্মিলিত চেষ্টা। আর আরেকটি ব্যাপার অনিল রনি, যেটি হচ্ছে অকৃতকার্য হয়েছে দৃশ্য, যেহেতু 68% পাশ করলে বাকি শিক্ষার্থীরা কোনো না কোনোভাবে অকৃতকার্য হয়েছে। এখন আপনি এই নিশ্চয়ই দেখেন সমাজে অভিভাবকরাও এদেরকে ঠিকঠাক মতো তো গ্রহণ করে নিজের সন্তান, কিন্তু পাশের বাসার যে মানুষজন তারা সারাক্ষণে হচ্ছে কোনো না কোনোভাবে ইনসাল্ট করে, যে এক ধরনের এই জন্য আমাদের দেশে নিজেকে আত্মহননের মতো নানা ধরনের ঘটনা ঘটে থাকে। এটা আমরা প্রতি বছরে দেখি যে ফলাফলের পর আমাদের নিশ্চয়ই শিক্ষার্থীদের প্রতি এই পরামর্শটা সবসময় থাকবে, যারা অকৃতকার্য হয়েছেন তাদের জীবন শেষ হয়ে যায়নি, বরং এটি থেকে শিক্ষা নিয়ে তাদের প্রতি পরামর্শ থাকবে যে সামনের দিকে কিভাবে আসলে ভালো থাকা যায়। এটি আসলে একটি শিক্ষা, এটি আর কোনো কিছুই নয়। এটি পুরো একটি জীবনের চেয়ে কখনো এই ফলাফলটি বড় হতে পারে না। আবার একই সাথে নিশ্চয়ই আপনি এই পরামর্শ দিবেন যে অভিভাবকের বাহিরে গিয়ে যারা পাশের বাসার মা, খালা, আন্টি যারা রয়েছেন আর কি, তারাই একদম ইনসিস্ট করে যে আমার ছেলে তো A+ পেয়েছে, আসলে আপনার মেয়ে কি পেয়েছে। এই ধরনের যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো নিশ্চয়ই আমাদের সমাজ থেকে বন্ধ হবে। এক ধরনের টক্সিক যে আচরণ করা, এর ফলাফলেই তো সহ্য করতে না পেরে একদম কোমলমতি শিক্ষার্থীরা নানা ধরনের দুর্ঘটনা ঘটায়। নিশ্চয়ই তাদের প্রতিও তো আপনার কোনো না কোনো পরামর্শ থাকবে যে আপনার পাশের বাসায় গিয়ে যে আপনার ছেলে যদি আসলে A+ পেয়ে থাকে সেটি অবশ্যই গর্বের, সেটি অবশ্যই আপনি উদযাপন করবেন। সেই উদযাপন নিশ্চয় আপনার পাশের বাসায় বা আপনার পাশের ফ্ল্যাটে বা 2 বিল্ডিং পরে কোনো এক শিক্ষার্থী বা তার বন্ধু বান্ধবরা যেন আসলে কোনোভাবে কষ্ট না পায়। আপনার এই উদযাপন দেখে যেন আসলে তারা কোনো সিদ্ধান্ত নিয়ে না বসে যে আত্মহননের মতো, সেটিও নিশ্চয় ওই মানুষগুলো নিশ্চয় খেয়াল রাখবে, তাই তো? অবশ্যই আনোয়ার, দেখুন একটি ভালো ফলাফলে যেমন হচ্ছে সবার অবদান রয়েছে, অভিভাবক থেকে শুরু করে শিক্ষক এবং শিক্ষার্থীর নিজের, তো একটি খারাপ ফলাফলের পিছনেও যে আমরা শুধুমাত্র শিক্ষার্থীকে দোষারোপ করবো এমনটি নয়। বিষয়টা আসলে এখানে কিন্তু সবারই আসলে কম বেশি অবদান রয়েছে। সেক্ষেত্রে আমি এভাবেও বলতে পারি যে আপনার আসলে আমাদের শিক্ষা ব্যবস্থারও কিন্তু ভুল থাকতে পারে, কারণ আমরা অনেক সময় দেখেছি যে একজন শিক্ষার্থীর ফলাফলে সে ফেল করেছে, পরবর্তীতে চ্যালেঞ্জের মাধ্যমে সে আসলে উত্তীর্ণ হয়ে এসেছে। সুতরাং এটিকে কিন্তু আমরা এইভাবে যে একজন শিক্ষার্থী শুধু দায় এটি বলতে পারি না। আর সেক্ষেত্রে এই যে আপনি বিষয়টা চলে এসেছেন, তো সুতরাং এটি আমাদের বাংলাদেশের কালচার বা উপমহাদেশের কালচার, আসলে এই বিষয়টা আমরা হরহামেশাই দেখতে পাচ্ছি। যেমন বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বা ভারতের ক্ষেত্রেও অধিকাংশ জায়গাতে দেখতে পাচ্ছি যে ফলাফলের পরে আসলে আমরা অনেকগুলো আত্মহত্যা দেখতে পাই। তো সুতরাং শিক্ষার্থী যারা হচ্ছে খারাপ ফলাফল করেছেন, আপনি শুরুতেই রবার্ট ব্রুসের কথা বলছিলেন যে তিনি প্রথম চেষ্টায় নয়, তিনি 7 বারের বারেও না পেরে 8 বারের বারে তিনি তার আসলে সেই কাজটি করতে পেরেছেন। তো শিক্ষার্থীদেরকে আমি এটাই বলবো যে হচ্ছে আপনারা যারাই হচ্ছে আজ খারাপ করেছেন বা যে কোনোভাবে খারাপ করেছেন, তো আপনারা হচ্ছে এটিতে ভেঙে না পড়ে পরবর্তীতে চেষ্টা করেন, আপনাদের চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অলরেডি একদম ঠিক বলেছেন। আশেপাশে যে মানুষগুলো রয়েছে আমরা তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করব, এইটি আমার প্রত্যাশা থাকবে। যারা এসে ওই যে আশেপাশে সবসময় শুনে থাকি ব্যাপারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি আলোচনা হয় যে আমার ছেলে A+ পেয়েছে, আপনার মেয়ে কি পেয়েছে বা আপনার ছেলে কি পেয়েছে। এই যে এক ধরনের বাক্য, সে বাক্যই আসলে শিক্ষার্থীকে আরো বেশি আত্মহননের দিকে বা হচ্ছে দুর্ঘটনার দিকে ধাবিত করতে সহায়ক হয় বলে আমার কাছে মনে হয়। তারাও নিশ্চয় সচেতন হবে, প্রত্যেকে সচেতন হবে। অলরেডি এবার আমরা আরেকটি ঘটনা নিয়ে আলাপ করতে পারি। আজ ট্রাইব্যুনালের যে ব্যাপারটি, আপনি তো দীর্ঘ সময় ধরে আদালত এবং ট্রাইব্যুনালে এই ব্যাপারটি দেখাশোনা করে আসছেন, সেই সংবাদটি সংগ্রহ করেন আপনি। আজকে ট্রাইব্যুনালে আসলে ওই যেটি বলছেন সাবেক আইজিপি সম্ভবত উনি চৌধুরী আব্দুল্লাহ মামুন, তিনি রাজসাক্ষী হিসেবে বলছেন সাক্ষ্য দিবেন। আসলে এই কিভাবে সেটিকে আপনি দেখবেন, আসলে কি হয়েছে আজকের আদালতে?
আনোয়ার, এই বিষয় আজকের বিষয়টাকে ব্যাখ্যা করার আগে আমি একটু শুরুতে চলে যাই। যেহেতু হচ্ছে দর্শকরা অনেকেই জানেন না হয়তো বা, যেহেতু যে জুলাই অভ্যুত্থান তো হয়েছে আমরা সবাই জানি এবং বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্যে দিয়ে আজকে বর্তমান অবস্থায় এসেছে। তো হচ্ছে এর ধারাবাহিকতায় কিন্তু 2024 সালের 7 জুলাই 3 জনকে আসামি করে আসলে জুলাইতে যে হত্যা হয়েছে সেটির একটি মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং সেখানে কিন্তু আপনার 3 জনকে আসামি করা হয় এবং তার মধ্যে প্রথম আসামি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং আরেকজন যিনি রয়েছেন তিনি হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং 3 নম্বর যিনি রয়েছেন তিনি হচ্ছেন এই বর্তমান সাবেক আইজিপি যিনি ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি। অর্থাৎ দুজন হচ্ছে আমরা জানি যে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তারা দেশ ত্যাগ করে ভারতে রয়েছেন, আর হচ্ছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আমরা আটক করে কারাগারে তিনি এখন রয়েছেন। তো হচ্ছে একাধিকবার কিন্তু এই মামলায় হচ্ছে শুরুতে আনুষ্ঠানিকভাবে এটির যে তদন্ত সেটি আসলে প্রসিকিউশনের মাধ্যমে ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয় এবং সেটি ট্রাইব্যুনাল গ্রহণ করার পরে কিন্তু এখানে আপনি রাষ্ট্রপক্ষ যারা রয়েছে প্রসিকিউশনে তাদের কথাও শুনে, এবং সেই সাথে হচ্ছে যারা আসামি পক্ষে রয়েছে, আপনি জানেন যে আসামিরা হচ্ছে উপস্থিত না হচ্ছে বা পলাতক রয়েছে তাদের পক্ষে কিন্তু রাষ্ট্র একজন আইনজীবী নিযুক্ত করে যাকে স্টেট ডিফেন্স বলে। তো হচ্ছে এবারেও তার ব্যতিক্রম ঘটেনি, যেমন হচ্ছে শেখ হাসিনা এবং হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করেছে রাষ্ট্র আমির হোসেনকে, আর সেই সাথে হচ্ছে যেহেতু চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কারাগারে রয়েছে তার পক্ষে তিনি যে আইনজীবী নিয়োগ করেছেন তিনি নিজেই বা তার পরিবার সে আইনজীবী নিয়োগ করেছেন, এবং এরই ধারাবাহিকতায় কিন্তু সেই আইনজীবীও তার হচ্ছে আসামিদের পক্ষে কথাবার্তা বলছেন, আর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী যিনি তিনিও তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। তো উপস্থাপন করার পরে 1 জুলাই, এটা হচ্ছে 2025 সালের 1 জুলাই উপস্থাপন শেষে একটি আদেশের জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল, এবং আজকেই ছিল সেই দিনটি। আজ হচ্ছে দুপক্ষের মধ্যে আবারও প্রসিকিউশন কথা বলে ট্রাইব্যুনালে, এবং সেই সাথে হচ্ছে আসামি পক্ষের আইনজীবী যিনি রয়েছেন তিনিও আসলে অব্যাহতি চেয়ে ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে ট্রাইব্যুনাল আসলে একটি আদেশ দিয়েছেন, এবং ট্রাইব্যুনাল আদেশ দেওয়ার আগে জানতে চান যে আমাদের যিনি হচ্ছে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার কোনো কথাবার্তা আছে কিনা বা তিনি কোনো কথা বলতে চান কিনা ট্রাইব্যুনালকে। তখন আসলে তিনি কিন্তু তিনি যে বিষয়টি বলেছেন ট্রাইব্যুনালকে সেটি হচ্ছে যে এই যে জুলাই আন্দোলনে যে হত্যা সংঘটিত হয়েছে সেটি আসলে তিনি তার দায়ভার গ্রহণ করেছেন, এবং তিনি বলেছেন যে এটির দায়ভার গ্রহণ করে যে আমি আসলে এই ব্যাপারে ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে চাই, এবং কে আসলে আদেশ দিয়েছিল বা ওই সময় কি ঘটেছিল আমি রাজসাক্ষী হিসাবে ট্রাইব্যুনালের কাছে এটি মুখ করতে চাই। জুলাই হত্যাকাণ্ডের বিচার তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও তো বিচার কার্য শুরু হয়েছে, এবং এরই মধ্যে তাকে সম্ভবত আদালতে উপস্থিত না হওয়ার কারণে 6 মাসের কারাদণ্ড সম্ভবত দিয়েছে। আর পরবর্তী বিচার কার্যের আসলে মানে কোন পথে আগাচ্ছে? আনোয়ার, অবশ্যই আপনি যেটি বলছেন সেটি সঠিক। সেটি হচ্ছে যে শেখ হাসিনার আদালত অবমাননার জন্য আসলে আমরা জানি 6 মাসের একটি জেল রয়েছে কিন্তু, এবং এটি আসলে যে শুধুমাত্র আদালত অবমাননার জন্য যে তার নামে একটি মামলা রয়েছে তা কিন্তু নয়, তার নামে আমরা জানি যে 227টির মতো মামলা রয়েছে এবং ট্রাইব্যুনালেও একাধিক 50টির অধিক মামলা রয়েছে। তো হচ্ছে এটি কিন্তু আরেকটি মামলা জুলাই হত্যা, সেটি হচ্ছে আজকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গ্রহণ করলো এবং সেক্ষেত্রে চার্জও গঠন করা হলো। এবং আপনি যেহেতু জানেন যে আজ রাজসাক্ষী হিসাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি প্রাপ্ত সময় চেয়েছেন এবং তাকে হচ্ছে আসলে এটি মঞ্জুরও করেছে ট্রাইব্যুনাল। সেক্ষেত্রে হচ্ছে একটি সময় ধার্য করেছে, যেমন আগামী 4 আগস্ট যেটি হচ্ছে আপনার এই মামলার পরবর্তী আসলে দিন ধার্য করেছে। তো সুতরাং আমরা বলতে পারি যে আসলে তখন আসলে বোঝা যাবে আসলে মামলাটির সম্পূর্ণ অবস্থা আসলে কোন দিকে চলে যায়, গতিবিধি কোথায় যাচ্ছে। আপনি যে বিষয়টি জানেন যে এই মামলা আসলে একজন আসামি তো হচ্ছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং তিনি হচ্ছেন 3 নম্বর আসামি। তিনি যখন এই মামলা আসলে সাক্ষী হয়ে যাবেন তখন আসলে আমরা প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী রয়েছেন যে আসলে একজন আসামি যখন সাক্ষী হয়ে যান তখন আসলে অন্য আসামিরা যারা রয়েছেন তাদের কাছে অপরাধটা আসলে প্রমাণিত হয়ে যায় কিনা। তিনি কিন্তু এটি বলেছেন যে না, একজন আসামি যখন সাক্ষী হয়ে যান তখন তিনি ব্যক্তিগত বিভিন্ন কারণে সাক্ষী হতে পারেন বা তার নিজের মনে হতে পারে যে আমি যে সাক্ষী হয়ে যাই এটা আমার জন্য বেনিফিট হইতে পারে, তো সেক্ষেত্রে তিনি হতে পারেন। তো একজন আসামি যদি সাক্ষী হয়ে যান তখনই যে আসলে মামলাটি প্রমাণিত হয়ে গেছে আসলে বিষয়টি এমন নয়। আমি এই মামলার একদম সর্বশেষ যে দিনটি থাকবে সেদিন পর্যন্ত আসামিদের পক্ষে লড়ে যাব এবং আশা করি যে আমার আসামিরা আসলে এই মামলায় খালাস পাবেন। এবং সেই সাথে আরেকটা আমাদের প্রসিকিউশনে যখন এই প্রশ্নটি আসলে করেছিলাম, প্রসিকিউশন কিন্তু বারবার বলেছেন যে আসলে তিনি যেহেতু সাক্ষী হতে চেয়েছেন তাকে অবশ্যই সাক্ষী করবে এবং সেক্ষেত্রে তিনি কোনো সুবিধা পাবেন কিনা, বিশেষ করে তিনি এখন যে কারাগারে রয়েছেন তাকে কারাগার থেকে আসলে তিনি মুক্তি পাবেন কিনা এটিও বলছে যে প্রসিকিউশন যিনি রয়েছেন তিনি বলছেন আসলে এটি ট্রাইব্যুনালের ব্যাপার একান্তই। তো সেক্ষেত্রে আসলে এটি সামনে যখন ট্রাইব্যুনাল আবার বসবে তখন তিনি যখন আসামি সাক্ষী হবেন তখন আসলে বোঝা যাবে। কিন্তু সেই সাথে একটি বিষয় কিন্তু তিনি ট্রাইব্যুনালের নজরে নিয়ে এসেছেন, আসামির চৌধুরী
আব্দুল্লাহ আল মামুন, তিনি কিন্তু বলেছেন যে তার আসলে তিনি একটি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই আজ তিনি হচ্ছে আসামি না থেকে যখনই তিনি বলছেন যে রাজসাক্ষী হবেন, তখনই তিনি বলছেন তার একটি নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার একটি দাবি জানিয়েছেন এবং ট্রাইব্যুনাল সেটিতে কিন্তু সায় দিয়েছেন এবং সায় দিয়ে বলছেন যে আসলে তার নিরাপত্তা জোরদার করা হবে এবং সেই সাথে তিনি যে বন্দীদের সাথে এতদিন ছিলেন তাদেরকে সেই বন্দীদের সাথে না রেখে তাকে আলাদা একটি ছেলে রাখার কথাও বলছে ট্রাইব্যুনাল। যে অলরেডি আমরা এবার জুলাই নিয়েই যেহেতু কথা বলছিলাম, এই যে জুলাই অভ্যুত্থানের পর একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে, এনসিপি, অর্থাৎ যে তরুণরা তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে। তখন আমরা দেখেছিলাম সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্য ছিলই বলবো শব্দটি। এখন সেই ঐক্যে একটু একটু করে ফাটল দেখা দিচ্ছে। এখন আরো বেশ কিছুদিন আগে থেকে এই ফাটলটি দেখা দিচ্ছে। এখন সর্বশেষ আজকে এই যে আলোচনায় এসে যোগ হয়েছে যে প্রতীক নিয়ে নির্বাচন কমিশন বলছেন যে আসলে শাপলা প্রতীক তাদেরকে বরাদ্দ দেওয়া হবে না, এবং একই সাথে তখন হচ্ছে এনসিপি থেকে স্বাভাবিকভাবে সার্জিস আলম বললেন যে যদি জাতীয় প্রতীক হিসেবে শাপলাকে দেয়া না হয়, ধানের শীষকেও আসলে তার জাতীয় প্রতীকের সাথে অনেকটা সাদৃশ্য আছে, তাহলে হচ্ছে ধানের শীষ বাদ দিতে হবে, অর্থাৎ বিএনপির প্রতীকও বাদ দিতে হবে। এই যে এক ধরনের আমরাই তো বলে আসছিলাম যে একটি বিষয় গঠনমূলক আলোচনা সমালোচনা রাজনীতিতে থাকবে, কিন্তু আমার প্রতীক দিবে না বলে আরেকটা প্রতীক বাদ দিয়ে দিতে হবে, এটা আসলে গঠনমূলক না। এই যে অনৈক্য, এটিকে আসলে কিভাবে দেখছেন? তাদের এই অনৈক্যের ফলাফল কি আমরা কি শঙ্কা প্রকাশ করতে পারি কিনা যে নির্বাচন আবার পিছিয়ে যেতে পারে বা নির্বাচন নাও হইতে পারে, এমন কোনো কিছু আপনি কি আসলে দেখেন? আনোয়ার, এই বাংলাদেশ, নতুন বাংলাদেশে যেটাকে আমরা বলছি, সেটি শুরু থেকেই কিন্তু আসলে এই যে এনসিপি বলেন, বিএনপি বলেন, জামায়াত ইসলামী বলেন, তাদের কিন্তু আসলে একটি পাল্টাপাল্টি অবস্থান আমরা শুরু থেকেই দেখে এসেছি। এবং এই আপনি যে বিষয়টি নিয়ে এসেছেন প্রতীক ইস্যুতে, সেটি নিয়ে কিন্তু আসলে সার্জিস আলম যে কথাটি বলছেন, অর্থাৎ তিনি কিন্তু দেখুন এখানে তিনি কিন্তু অন্য কথাও বলতে পারতেন। সেক্ষেত্রে আপনার জামায়াতের ইসলামী প্রতীক নিয়ে কথা বলতে পারতেন, তাদের দাঁড়িপাল্লা প্রতীক যেহেতু আমরা জানি যে হাইকোর্টের আসলে প্রতীক, সেটি নিয়ে কিন্তু কথা বলতে পারতেন, সেটি নিয়ে তিনি কথা বলেননি। তিনি কিন্তু একদম ওভারঅলভাবে ফেসবুকে একটি পোস্টই করলেন, সেটি হচ্ছে ধানের শীষ প্রতীক নিয়ে। তো বিএনপি একটি পুরনো দল, তারা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন কয়েক ধাপে ক্ষমতায় ছিল, তো হচ্ছে তাদের প্রতীক নিয়ে আপনি হরহামেশাই একটা কথা বলবেন, বা হচ্ছে আপনার আজকে মনে হলো যে আপনি একটি প্রতীক চেয়েছেন, সেটি তো আরেকটি দল চেয়েছে। এটা মূলত এক ধরনের তাদের মধ্যে যে মতপার্থক্য থাকবে, কিন্তু অনেক বেশি সাংঘর্ষিক একটি অবস্থান, সেটিকে আমার মনে হয় একবারে সামনে নিয়ে আসে। অলরেডি আমরা একেবারেই আজকের যে সংবাদ বিশ্লেষণ সেটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। নিশ্চয়ই আমরা পরবর্তী কোনো একদিন আবারও আলাপ করব অন্য কোনো বিষয় নিয়ে। দর্শক, বাংলাদেশ উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করবে, গণতন্ত্রের পথ আরো বেশি সুন্দর হবে এবং সুগম হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।